রোমান সম্রাট এবং দার্শনিক মার্কাস অরেলিয়াস বলতেন, মনে রেখো, জীবন কেবল একটি জিনিসের সমান, আমাদের দুর্বল আবেগ এবং ধ্বংসাত্মক লালসার বিরুদ্ধে আমাদের চিরস্থায়ী সংগ্রাম। আমাদের প্রত্যেকেই একটি অভ্যন্তরীণ যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত করি, এমন এক যুদ্ধ যা আমাদের নিজের প্রবৃত্তি এবং কামনার মুখোমুখি দাঁড় করায়। সেই ভেতরের কণ্ঠস্বরগুলো আমাদের আরাম, শিথিলতা এবং আত্মসমর্পণের দিকে ডাকে। প্রশ্ন হল, আমরা কি সেই কণ্ঠস্বরের দাস হব, নাকি আমরা নিজেদের অধিপতি হব? আমরা কি আমাদের আবেগের কাছে নতি স্বীকার করব, নাকি সেগুলোকে নিয়ন্ত্রণ করব? এই প্রশ্নগুলোই রোমান দার্শনিক মার্কাস অরেলিয়াসকে জীবনের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করত। এই ভিডিওতে আমরা অন্বেষণ করব কিভাবে রোয়াকিয়া বা বৈরাগ্যবাদ, যা যুগের পর যুগ নিজেকে প্রমাণ করেছে, আপনার অভ্যন্তরীণ যুদ্ধে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। আমরা আত্মসংযম বা ডিসিপ্লিন তৈরির বিষয় মার্কাস অরেলিয়াসের প্রজ্ঞা থেকে 10টি টিপস নিয়ে আলোচনা করব, যা জীবনের মোকাবিলা এবং বাধা অতিক্রমের মূল চাবিকাঠি। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, তবে লাইক দিতে এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার চিন্তা ও অভিজ্ঞতা শেয়ার করুন। এখন চলুন শুরু করা যাক কিভাবে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই আমরা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। 1. আত্মসংযমের শুরু আপনার লক্ষ্য খুঁজে পাওয়ার মাধ্যমে। আপনি যদি সেই সব মানুষের জীবনের দিকে তাকান যারা মহান কিছু অর্জন করেছেন, তবে তাদের মধ্যে একটি সাধারণ মিল খুঁজে পাবেন। তারা প্রত্যেকেই তাদের লক্ষ্য সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন। লক্ষ্য কেবল কোনো অস্পষ্ট ধারণা বা সাময়িক ইচ্ছা নয়, এটি সেই শক্তি যা আপনাকে প্রতিদিন সকালে উদ্দীপনার সাথে জাগিয়ে তোলে। এটি সেই শিখা যা ঝড় ও কষ্টের মাঝেও আপনার পথ দেখায়। যখন আমরা আত্মসংযম বা ডিসিপ্লিনের কথা বলি, তখন লক্ষ্য থেকে একে আলাদা করা অসম্ভব। কেন করছেন সেটি না জেনে বা নিজের চেয়ে বড় কোনো কিছুর দ্বারা পরিচালিত না হয়ে আপনি কিভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ আরোপ করবেন? লক্ষ্য হল সেই কম্পাস যা আপনার প্রতিটি কাজ এবং সিদ্ধান্তকে পরিচালনা করে। এটি ছাড়া জীবন কেবল কতগুলো এলোমেলো ঘটনার সমষ্টিতে পরিণত হয়, যেখানে জীবনের ঢেউ আপনাকে গন্তব্যহীনভাবে এক স্থান থেকে অন্য স্থানে ভাসিয়ে নিয়ে যায়। তবে চলুন আরও গভীরে যাই। লক্ষ্য খুঁজে পাওয়া মানে কেবল কোনো চাকরি নির্ধারণ বা বস্তুগত অর্জন নয়। এর মানে হল এটি জানা যে কি আপনার জীবনকে বেঁচে থাকার যোগ্য করে তোলে। আপনার লক্ষ্য হতে পারে অন্যের সেবা করা, কোনো বিশেষ শিল্পে দক্ষতা অর্জন করা, অথবা অভ্যন্তরীণ সুখ ও প্রশান্তি অর্জন করা। গুরুত্বপূর্ণ বিষয় হল এই লক্ষ্যটি যেন আপনার আত্মার গভীর থেকে আসে, অন্যের চাপিয়ে দেওয়া কোনো ধারণা যেন না হয়। আত্মসংযম এমন কিছু নয় যা আপনি জোর করে নিজের ওপর চাপিয়ে দেন, বরং এটি আপনার লক্ষ্যের সাথে গভীর সংযোগের একটি স্বাভাবিক ফল। যখন আপনি এই লক্ষ্য খুঁজে পাবেন, ডিসিপ্লিন আপনার অংশ হয়ে উঠবে। প্রতিটি বাধা তখন সেই লক্ষ্য অর্জনের একটি ধাপে পরিণত হবে। মুহূর্তের লালসা এবং মনোযোগ বিচ্যুতি তখন গৌণ হয়ে যাবে, কারণ আপনি বড় এবং মহান কিছুর দিকে ধাবিত। মার্কাস অরেলিয়াস বলতেন, প্রতি সকালে এই চিন্তা নিয়ে জাগো, আজ আমি কোন লক্ষ্য অর্জনে কাজ করছি। এটি কেবল একটি উপদেশ নয়, এটি একটি জীবন পদ্ধতি। আপনি যদি ডিসিপ্লিন অর্জন করতে চান, তবে নিজের লক্ষ্য খুঁজে বের করার মাধ্যমে শুরু করুন। এই লক্ষ্যটি আপনার মনে স্পষ্ট রাখুন এবং আপনার প্রতিটি কাজকে সেই পথে একটি ধাপ হিসেবে গ্রহণ করুন। আপনার লক্ষ্যের দিকে প্রতিটি পদক্ষেপের সাথে আপনি নিজের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি অনুভব করবেন। আপনি নিজের প্রতি সন্তুষ্ট হবেন এবং সেই ফলাফলগুলো দেখতে শুরু করবেন যার স্বপ্ন আপনি দীর্ঘকাল ধরে দেখেছেন। কিন্তু মনে রাখবেন, লক্ষ্য পথের শেষ নয়, বরং শুরু। এটি সেই চালিকা শক্তি যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমনকি যখন পথ হবে অন্ধকার ও দুর্গম। এই ভিডিওতে আমরা আত্মসংযম তৈরির উপায়গুলো অন্বেষণ করতে থাকব এবং দেখব কিভাবে এটি আপনাকে অর্থপূর্ণ এবং সাফল্যমণ্ডিত জীবনের দিকে নিয়ে যেতে পারে। আমাদের সাথে থাকুন এবং আবিষ্কার করুন কিভাবে আপনি নিজের জীবনের অধিপতি হতে পারেন। প্রতিদিন বর্তমান মুহূর্তে উপস্থিত থাকুন। জীবন একটি নদীর মতো বয়ে চলে, কিন্তু আমরা প্রায়ই চিন্তার সাগরে ডুবে যাই। হয় অতীতের অনুশোচনায় মগ্ন থাকি, অথবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কতবার আপনি নিজেকে কাল কি হবে বা গতকাল কি হয়েছিল তা নিয়ে ব্যস্ত অবস্থায় পান? হয়তো আপনার মনে হয় সময় হাত থেকে ফসকে যাচ্ছে এবং আপনি বর্তমান মুহূর্তটি হারিয়ে ফেলছেন।
কিন্তু একটি বিষয়ে যদি আমরা নিশ্চিত হতে পারি তবে তা হলো আমরা এখন যে মুহূর্তে বাস করছি সেটি। রোয়াক্কিয়া বা স্টোইসিজম আমাদের শেখায় প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে। এর মানে হলো আমাদের জীবনকে তার সমস্ত কিছু দিয়ে অনুভব করা, আমাদের চারপাশে যা ঘটছে সে সম্পর্কে সচেতন ও সজাগ থাকা। উপস্থিতি কেবল শারীরিক উপস্থিতি নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক উপস্থিতি। আপনার দিনের প্রতিটি খুঁটিনাটি অনুভব করা, সকালে কফির স্বাদ নেওয়া, কারোর কথা পূর্ণ মনোযোগ দিয়ে শোনা, নিজের চিন্তা ও আবেগ সম্পর্কে সচেতন হওয়া এবং সেগুলোর পেছনে বিচার বুদ্ধিহীনভাবে না ছোটা। বর্তমানই একমাত্র সময় যা প্রকৃতপক্ষে আমাদের মালিকানায় আছে। অতীত চলে গেছে এবং ভবিষ্যৎ এখনও আসেনি। যা গুরুত্বপূর্ণ তা হলো এখন। আপনি এখন যে মুহূর্তে বাস করছেন সেটিই আপনার জীবন গঠন করছে। যখন আপনি বর্তমানে উপস্থিত থাকেন তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে আরও বেশি সক্ষম হন, কারণ আপনি অতীতের স্মৃতি বা ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকেন না। যখন আপনি প্রতিটি মুহূর্ত পূর্ণ উপস্থিতির সাথে অতিবাহিত করেন তখন আপনি এমন সব খুঁটিনাটি খেয়াল করতে শুরু করেন যা অন্যথায় এড়িয়ে যেতেন। আপনি সাধারণ জিনিসের মধ্যেও সৌন্দর্য দেখতে পান এবং জীবন অভিজ্ঞতায় গভীরতা অর্জন করেন। মার্কাস অরেলিয়াস আমাদের বর্তমানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, কারণ আমরা যদি বর্তমান মুহূর্তের সাথে সংযোগ হারিয়ে ফেলি তবে আমরা জীবনের সাথেই সংযোগ হারিয়ে ফেলি। বিষয়টিকে একটি প্রশিক্ষণের মতো ভাবুন। প্রতিদিন আপনি যাই করুন না কেন তাতে উপস্থিত থাকার চেষ্টা করুন। যখনই অনুভব করবেন আপনার মন অতীত বা ভবিষ্যতে বিচরণ করছে, তাকে আলতো করে বর্তমানে ফিরিয়ে আনুন। শুরুতে এটি কঠিন হবে, কিন্তু সময়ের সাথে এটি অভ্যাসে পরিণত হবে। আর এই অভ্যাসের মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার জীবন আরও সমৃদ্ধ এবং অর্থপূর্ণ হয়ে উঠেছে। উপস্থিতি মানে কেবল বর্তমান মুহূর্তে বেঁচে থাকা নয়, এটি নিজের চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করারও বিষয়। যখন আপনি বর্তমানে উপস্থিত থাকেন তখন আপনি আপনার আবেগের ওপর বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেন। যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানোর বদলে আপনি থামতে এবং ভাবতে সক্ষম হবেন, এই মুহূর্তে সেরা প্রতিক্রিয়া কী হতে পারে। একজন সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে পারি। আত্মসংযম বা ডিসিপ্লিনের শুরু হয় বর্তমানে উপস্থিত থাকার মাধ্যমে, কারণ যখন আপনি বর্তমানে থাকেন তখন আপনি নিয়ন্ত্রণের অবস্থানে থাকেন। আপনি আপনার চারপাশের পরিস্থিতি বুঝতে পারেন এবং সঠিক প্রতিক্রিয়া বেছে নিতে পারেন। আর এই উপস্থিতি শেষ পর্যন্ত আপনাকে আরও সুশৃঙ্খল, ভারসাম্যপূর্ণ ও গভীর জীবনের দিকে নিয়ে যায়। আমাদের সাথে থাকুন, কারণ এটি কেবল আমাদের আত্মনিয়ন্ত্রণ ও পূর্ণ ডিসিপ্লিন অর্জনের যাত্রার শুরু। ভিডিওর বাকি অংশে আমরা যা অন্বেষণ করব তা আপনাকে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দর্শনটি আরও গভীরভাবে প্রয়োগ করতে সাহায্য করবে। ৩. নিজের ওপর নির্ভর করুন। প্রতিটি মানুষের অন্তরের গভীরে সমর্থনের জন্য একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে, এমন কেউ যে তার বোঝার কিছুটা অংশ বহন করবে। আমরা পরামর্শ, সুরক্ষা বা এমনকি আরামের জন্য অন্যের কাছে ধাবিত হই। কিন্তু আমি যদি আপনাকে বলি যে অন্যের ওপর নির্ভর করার এই আকাঙ্ক্ষা একটি দুধারী তলোয়ার হতে পারে, এটি আমাদের দুর্বলতা, পরনির্ভরশীলতা এবং আমাদের ভেতরে থাকা প্রকৃত শক্তি থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রবণতা রাখে। সম্রাট মার্কাস অরেলিয়াস প্রচণ্ড চাপের মধ্যে জীবন কাটিয়েছেন। রোমান সাম্রাজ্য পরিচালনার জন্য অন্যের ওপর নির্ভর করার বিলাসিতা তার ছিল না, বরং তিনি জানতেন তার প্রকৃত শক্তি নিজের ওপর নির্ভর করার মধ্যে নিহিত। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রকৃত প্রজ্ঞা এবং জ্ঞান ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। তিনি বলতেন, সবকিছু এমনভাবে করো যেন তুমি কেবল নিজের ওপর নির্ভর করছো, আর যাই ঘটুক না কেন তা এমনভাবে গ্রহণ করো যেন তা নির্ধারিত ছিল। যখন আপনি নিজের ওপর নির্ভর করেন তখন আপনি নিজের ভাগ্যের অধিপতি হন। আপনাকে অন্যের সাহায্যের হাতের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আপনার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি থাকবে। স্বনির্ভরতা হলো সব কিছুর শুরু। এটিই সেই স্ফুলিঙ্গ যা আত্মসংযমের আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু কিভাবে আমরা এটি অর্জন করতে পারি? প্রথমত বুঝুন যে প্রকৃত শক্তি ভেতর থেকে আসে। একটি ভুল ধারণা আছে যে সফল ব্যক্তিরা তারাই যাদের কাছে সমস্ত সম্পদ এবং চারপাশের মানুষের সমর্থন আছে, কিন্তু বাস্তবে সফলতা শুরু হয় ভেতর থেকে, যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতার ওপর অটল বিশ্বাস থেকে। পরিস্থিতি ভালো হওয়ার বা মানুষের বদলানোর অপেক্ষা করবেন না, নিজের ওপর কাজ করুন। আপনার অভ্যন্তরীণ শক্তিকে বিকশিত করুন এবং এটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করুন। দ্বিতীয়ত, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস করুন। সিদ্ধান্ত গ্রহণ করা ক্লান্তিকর মনে হতে পারে, কিন্তু এটি স্বনির্ভরতার একটি অবিচ্ছেদ্য অংশ।
মার্কাস অরেলিয়াস বলতেন, আপনার যা প্রয়োজন তা খোঁজার জন্য বাইরের দিকে তাকানো বন্ধ করুন, নিজের ভেতরে খুঁজুন, কারণ আপনার যা প্রয়োজন তার সব কিছু সেখানেই আছে। কঠিন সিদ্ধান্তগুলোই একজন শক্তিশালী মানুষ তৈরি করে। ভুল করতে ভয় পাবেন না, কারণ প্রতিটি সিদ্ধান্তই একটি নতুন শিক্ষা যা আপনার প্রজ্ঞা ও শক্তি বাড়িয়ে দেয়। পরিশেষে মনে রাখবেন, স্বনির্ভরতা মানে বিচ্ছিন্নতা নয়। মনে হতে পারে স্বনির্ভরতা মানে অন্যের থেকে দূরে সরে যাওয়া, কিন্তু সত্য হলো যে ব্যক্তি প্রকৃতপক্ষেই নিজের উপর নির্ভর করে সেই জানে কিভাবে একটি শক্তিশালী ও স্বাধীন সমাজে অবদান রাখতে হয়। সে নিজের মূল্য জানে এবং জানে কখন সাহায্য করতে হয় এবং কখন প্রয়োজন হলে সাহায্য চাইতে হয়। শেষ পর্যন্ত আপনি যখন নিজের উপর নির্ভর করবেন তখন আপনি মুক্ত হবেন। আপনি প্রত্যাশার শিকল থেকে, ব্যর্থতার ভয় থেকে এবং অন্যের অনুমোদনের নিরন্তর প্রয়োজন থেকে মুক্তি পাবেন। আপনি এমন একজন ব্যক্তিতে পরিণত হবেন যে ঝড়ের মুখেও অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ আপনি জানেন আপনার সাফল্যের পেছনের প্রকৃত শক্তি আপনি নিজেই। মনে রেখো, যদি আপনি নিজের ওপর নির্ভর করতে সক্ষম হন, তবে আপনি ইতিমধ্যেই আত্মনিয়ন্ত্রণ বা সশিস্ত্রলার যাত্রা শুরু করেছেন। এই যাত্রা অব্যাহত রাখুন এবং কিভাবে এই শক্তিকে কাজে লাগিয়ে প্রজ্ঞা ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলা যায় তা জানতে দেখতে থাকুন। 4. স্বেচ্ছায় কষ্ট সহ্য করার অভ্যাস করুন। এমন এক পৃথিবীতে যেখানে সবাই আরাম এবং সহজলভ্যতা খোঁজে, সেখানে কষ্ট সহ্য করা একটি বিস্তৃত অস্ত্র। আমরা এমন এক যুগে বাস করছি যা আরামের সংস্কৃতিকে প্রশ্রয় দেয়, যেখানে সহজ জীবন পাওয়া অনেকের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চলুন একটি সহজ প্রশ্ন করি, প্রকৃত শক্তি কি আরাম থেকে আসে? বিখ্যাত স্টোয়িক দার্শনিক সেনেকা বলেছেন, আপনি আরামের মধ্যে শক্তি খুঁজে পেতে পারেন না। প্রকৃত শক্তি বিলাসিতায় ডুবে থাকার মধ্যে নেই, বরং নিজের ইচ্ছায় অসুবিধা ও কষ্ট মোকাবিলা করার ক্ষমতার মধ্যে নিহিত। এই প্রেক্ষাপটে কষ্ট সহ্য করার ধারণাকে আত্মনিয়ন্ত্রণ গঠনের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা যাক। নিজেকে চ্যালেঞ্জ করা একটি হাতিয়ার হিসেবে। কষ্ট কেবল বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো জরুরি অবস্থা নয়, এটি এমন একটি হাতিয়ার যা আপনি নিজেকে শক্তিশালী করতে স্বেচ্ছায় ব্যবহার করতে পারেন। যখন আপনি শারীরিক বা মানসিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সচেতন সিদ্ধান্ত নেন, তখন আসলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি আপনার মন এবং শরীরকে আপনার আদেশ মানতে শেখাচ্ছেন, তার উল্টোটা নয়। উদাহরণস্বরূপ, একটি সাধারণ ব্যায়ামের কথা ভাবুন। ঘুমের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ভোরে ঘুম থেকে ওঠা। বিছানার উষ্ণতা ছেড়ে উঠে দাঁড়ানোর এই সিদ্ধান্তটি নিজের বিরুদ্ধে একটি ছোট বিজয়, কিন্তু এই ছোট বিজয়টি ভবিষ্যতে বড় বড় বিজয়ের পথ খুলে দেয়। কিভাবে কষ্টকে অভ্যাসে পরিণত করবেন? এর জন্য আপনাকে হঠাৎ করে অনেক বড় বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে না, বরং ধীরে ধীরে শুরু করুন। নিজের জন্য প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নির্ধারণ করুন। এটি হতে পারে নির্দিষ্ট সময়ের জন্য প্রিয় কোনো খাবার থেকে বিরত থাকা, রোজা বা উপবাস, ক্লান্ত থাকা সত্ত্বেও ব্যায়াম করা, অথবা বারবার ফোন চেক করার ইচ্ছা দমন করা। গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট চ্যালেঞ্জের মাধ্যমে নিজেকে শৃঙ্খলাবদ্ধ করা শুরু করা, কারণ এই ছোট অসুবিধাগুলোই একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে যার উপর আপনি জীবনের বড় চ্যালেঞ্জগুলোর সময় নির্ভর করতে পারবেন। স্বেচ্ছায় কষ্ট বেছে নেওয়ার সুবিধা। যখন আপনি নিজের ইচ্ছায় কষ্ট বেছে নেবেন, তখন আপনার জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। আপনি বাইরের চাপ সহ্য করতে আরও সক্ষম হবেন। আপনি স্থির থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন, কারণ আপনি নিজেকে আরামের দাস না হতে শিখিয়েছেন। এর মাধ্যমে আপনি অনেক মানসিক বন্ধন থেকে মুক্ত হবেন, যা অন্যদের দুর্বল করে রাখে। এটি জিমের প্রশিক্ষণের মতো। শুরুতে ওজনগুলো ভারী মনে হতে পারে এবং কষ্ট অনেক বেশি হতে পারে, কিন্তু যতবার আপনি নিজেকে চ্যালেঞ্জ করবেন, আপনার শক্তি তত বাড়বে এবং ওজনগুলো হালকা ও কষ্ট কম মনে হতে শুরু করবে। জীবনও ঠিক তেমনই। এর চ্যালেঞ্জগুলো শুরুতে ভারী মনে হতে পারে, কিন্তু ক্রমাগত অনুশীলনের মাধ্যমে আপনি সেগুলোর মোকাবিলায় আরও শক্তিশালী ও সক্ষম হবেন। পরিশেষে প্রকৃত শক্তি আসে অসুবিধা মোকাবিলা করার ক্ষমতা থেকে, তা থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে নয়। আপনি স্বেচ্ছায় যে চ্যালেঞ্জটি বেছে নেবেন তা আপনার বৃদ্ধির একটি অবসর, আর যে কষ্টটি আপনি সহ্য করবেন তা প্রকৃত স্বাধীনতার দিকে একটি ধাপ। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং সাহসের সাথে জীবনের মুখোমুখি হওয়ার স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা। তাই কষ্টকে ভয় পাবেন না, বরং একে খুঁজুন, আলিঙ্গন করুন এবং নিজের একটি শক্তিশালী সংস্করণ হয়ে উঠতে একে ব্যবহার করুন। এখানেই প্রকৃত শক্তি নিহিত।
5. জীবনে ভুক্তভোগী বা ভিকটিমের ভূমিকা নেবেন না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সম্মুখীন হই, যা মাঝে মধ্যে অসহ্য মনে হতে পারে। আপনি নিজেকে এমন কোনো পরিস্থিতি বা ব্যক্তির সামনে পেতে পারেন যা আপনাকে অন্যায়ের শিকার অনুভব করায়, অথবা আপনি লক্ষ্য করেন যে ভাগ্য আপনার পক্ষে নেই। এমন মুহূর্তে হাল ছেড়ে দেওয়া এবং নিজেকে পরিস্থিতির শিকার বা ভিকটিম ভাবা খুব সহজ মনে হতে পারে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ভিকটিম বা ভুক্তভোগীর ভূমিকা গ্রহণ করা মানে আপনার প্রকৃত শক্তি হারানো। স্টোইকবাদ আমাদের শেখায় যে শক্তি আমাদের ভেতরে থাকে, আমাদের চিন্তা করার পদ্ধতিতে এবং আমাদের প্রতিক্রিয়ার মধ্যে, বাইরের কোনো ঘটনায় নয়। যখন আমরা নিজেদের ভিকটিম হিসেবে বেছে নিই, তখন আমরা আসলে আমাদের জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা বাইরের ঘটনাগুলোকে আমাদের ভাগ্য এবং মানসিক অবস্থা নির্ধারণ করার ক্ষমতা দিয়ে দিই। দার্শনিক সম্রাট মার্কাস অরেলিয়াস অনেক চ্যালেঞ্জে ভরা জীবন অতিবাহিত করেছেন। তিনি এমন একটি সাম্রাজ্য শাসন করেছেন যা যুদ্ধ থেকে শুরু করে প্লেগ মহামারী পর্যন্ত নানা সংকটের সম্মুখীন ছিল। কিন্তু তিনি কখনো পরিস্থিতি নিয়ে বিড়বিড় করতেন না বা অভিযোগ করতেন না। পরিবর্তে তিনি জোর দিয়ে বলতেন যে এই পরিস্থিতিগুলোর প্রতি তার প্রতিক্রিয়াই তাকে সংজ্ঞায়িত করে, পরিস্থিতি নিজে নয়। এটাই মূল কথা। আমাদের সাথে কি ঘটবে তা আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু যা ঘটছে তার প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। একটি সাধারণ উদাহরণ ধরা যাক। কল্পনা করুন আপনি কর্মস্থলে যাওয়ার পথে অন্য চালকের ভুলের কারণে দুর্ঘটনার শিকার হলেন। আপনি সারাদিন অভিযোগ করে এবং রাগান্বিত হয়ে কাটাতে পারেন, নিজেকে এই দুর্ঘটনার শিকার মনে করতে পারেন এবং ভাবতে পারেন যে পৃথিবীটা অন্যায়। কিন্তু এই অনুভূতি আপনাকে কিভাবে প্রভাবিত করবে? এটি কি আপনার দিনটিকে ভালো করবে, নাকি আপনার হতাশা এবং মানসিক চাপ বাড়িয়ে দেবে? একজন স্টোইক ব্যক্তি এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখেন। তিনি উপলব্ধি করেন যে দুর্ঘটনাটি ঘটে গেছে এবং যা ঘটেছে তা পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু তিনি যা করতে পারেন তা হল তিনি কিভাবে এই পরিস্থিতির সাথে মোকাবিলা করবেন তা বেছে নেওয়া। তিনি হয়তো দুর্ঘটনাটিকে ধৈর্য শেখার সুযোগ হিসেবে বা জীবনের বিষয়গুলো নতুন দৃষ্টিকোণ থেকে ভাবার সুযোগ হিসেবে দেখতে পারেন। এমনকি তিনি ইতিবাচক দিকগুলোতেও মনোযোগ দিতে পারেন, যেমন দুর্ঘটনাটি যতটা খারাপ হতে পারত ততটা হয়নি। এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যখনই আমরা ভিকটিম মানসিকতা গ্রহণ করি, আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণের একটি অংশ ছেড়ে দিই। কিন্তু যখন আমরা সক্রিয় হওয়া বেছে নিই এবং আমাদের প্রতিক্রিয়া এবং চিন্তার দায়ভার গ্রহণ করি, তখন আমরা সেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করি। আমরা পরিস্থিতি দ্বারা আরোপিত সীমাবদ্ধতা থেকে মুক্ত হই এবং আমাদের জীবনকে সেই দিকে পরিচালিত করতে সক্ষম হই যেদিকে আমরা চাই। যখন ভবিষ্যতে আপনার জীবনে চ্যালেঞ্জ আসবে, এই শিক্ষাটি মনে রাখবেন। বাইরের পরিস্থিতিকে আপনার ভাগ্য নির্ধারণ করতে দেবেন না। কর্মবাচ্য না হয়ে কর্তৃবাচ্য বা সক্রিয় হন। আপনার ভেতরে থাকা প্রকৃত শক্তির মালিক হন এবং কোনো কিছুকেই আপনাকে ভিকটিম বানাতে দেবেন না। এটাই প্রজ্ঞার পথ এবং স্টোইকবাদের পথ। 6. আনন্দ এবং কামনা বিলম্বে উপভোগ করাকে প্রাধান্য দিন। যখন আমরা কামনা বা লালসা সম্পর্কে কথা বলি, তখন আমরা সেই ক্ষণস্থায়ী তৃপ্তির কথা বলি যা আমরা যা চাই তা তাৎক্ষণিকভাবে পাওয়ার সময় অনুভব করি। এটি হতে পারে একটি মিষ্টির টুকরো খাওয়া, যদিও আপনি জানেন এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়, অথবা নিজের কাজ শেষ না করে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। তাৎক্ষণিক কামনা এবং আনন্দ খুব আকর্ষণীয় এবং মোহনীয় মনে হতে পারে এবং মুহূর্তের জন্য আপনাকে সুখের অনুভূতি দিতে পারে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর বিনিময়ে আপনি কি মূল্য দিচ্ছেন? ভেবে দেখুন, প্রতিবার যখন আপনি তাৎক্ষণিক কামনার কাছে নতি স্বীকার করেন, আপনি নিজের ওপর থেকে আপনার নিয়ন্ত্রণের একটি অংশ হারিয়ে ফেলেন। প্রতিবার যখন আপনি তৃপ্তি বিলম্বিত করার প্রতিশ্রুতি ত্যাগ করেন, তখন আপনি এই ধারণাকেই সমর্থন করেন যে আপনার কামনা আপনার চেয়ে শক্তিশালী। আর এখানেই বিপদ নিহিত। আপনি আপনার লালসার দাসে পরিণত হন। স্টোইকরা এই ধারণাটি গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তারা কামনাকে প্রত্যাখ্যান করেননি কারণ সেগুলো জন্মগতভাবে খারাপ ছিল, বরং তারা জানতেন যে এগুলো আমাদের ইচ্ছাশক্তিকে দুর্বল করতে পারে এবং আমাদের স্বাধীনতাকে সীমিত করতে পারে। মার্কাস অরেলিয়াস নিজেও উপলব্ধি করেছিলেন যে প্রকৃত শক্তি কামনা চরিতার্থ করার মধ্যে নয়, বরং তা বিলম্বিত করা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতার মধ্যে থাকে। তিনি বলতেন, অন্যতম প্রধান মূল্যবোধ হল এমন জীবন যাপন করা যা গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ, ক্ষণস্থায়ী আনন্দের সাথে নয়।
এটি বোঝার জন্য কল্পনা করুন আপনি আগুনের ফাঁসে দাঁড়িয়ে আছেন। কামনা হলো সেই আগুন। আপনি মুহূর্তের উষ্ণতা পেতে যত এর কাছে যাবেন তত পুড়ে যাবেন। কিন্তু আপনি যদি দূরে দাঁড়িয়ে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে দেখবেন আগুন আপনাকে ক্ষতি করছে না, বরং আপনার পথকে আলোকিত করছে। তাহলে কিভাবে আপনি আনন্দ বিলম্বিত করবেন? কিভাবে আপনি আপনার জীবনে এটিকে অগ্রাধিকার দেবেন? এর শুরু হয় সচেতনতার মাধ্যমে। প্রতিবার যখন আপনি তীব্র কামনা অনুভব করবেন, এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমার সত্যিই প্রয়োজন, নাকি এটি কেবল একটি ক্ষণস্থায়ী আবেগ যা শীঘ্রই কেটে যাবে? নিজেকে অপেক্ষা করার প্রশিক্ষণ দিন, এমনকি তা যদি কয়েক সেকেন্ডের জন্যও হয়। আপনি দেখবেন যে কামনার তীব্রতা ধীরে ধীরে কমে আসছে। বিষয়টি কেবল সাধারণ কামনা বিলম্বিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্টোইকরা জানেন যে জীবন প্রলোভনে পূর্ণ, যা আমাদের লক্ষ্য ও স্বপ্নকে এলোমেলো করে দিতে পারে। তাই আনন্দ বিলম্বিত করা তার হাতের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে, এমন একটি হাতিয়ার যা তাকে কামনার স্রোতে ভেসে যাওয়ার পরিবর্তে নিজের জীবনের পথ নিয়ন্ত্রণে সক্ষম করে তোলে। যখন আপনি তাৎক্ষণিক তৃপ্তি বিলম্বিত করতে শিখবেন, আপনি নিজেকে আরও শক্তিশালী, আরও মনোযোগী এবং আপনার প্রকৃত লক্ষ্য অর্জনে আরও সক্ষম হিসাবে আবিষ্কার করবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি আর আপনার কামনার দাস নন, বরং নিজের অধিপতি হয়ে উঠেছেন। আর এটি আত্মনিয়ন্ত্রণের সারমর্ম। মনে রাখবেন, শক্তি কেবল কামনা প্রতিরোধের মধ্যে নয়, বরং একে অতিক্রম করে এর বাইরের দিকে তাকানোর ক্ষমতার মধ্যে রয়েছে। যখন আপনি নিজের অধিপতি হন, তখন আপনার জীবন সচেতন পছন্দে পূর্ণ হয়, কেবল স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার ধারাবাহিকতা নয়। আপনি যদি আপনার কামনা নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি এমন এক স্বাধীনতা খুঁজে পাবেন যা আগে কখনো জানেন না। আপনি দেখবেন যে আপনি এমন সব অদৃশ্য বন্ধন থেকে মুক্ত হয়েছেন যা আগে বিদ্যমান ছিল, এবং আপনার জীবন অভ্যন্তরীণ শান্তি ও প্রকৃত শক্তিতে ভরে উঠেছে। 7. আপনার চারপাশের নিরুৎসাহকারীদের উপেক্ষা করুন। আপনার আত্মনিয়ন্ত্রণের যাত্রায় আপনি সর্বদা এমন কিছু মানুষকে পাবেন যারা আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরা হতে পারে আপনার বন্ধু, সহকর্মী বা এমনকি পরিবারের সদস্য। তারা আপনার লক্ষ্য নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে, আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উপহাস করতে পারে এবং হয়তো আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি অসম্ভব কিছু খুঁজছেন। তারা হলো নিরুৎসাহকারী এবং তারা জীবনের এক অনিবার্য অংশ। কিন্তু মনে রাখবেন যে একজন স্টোইক দার্শনিক অন্যের মতামতের দ্বারা প্রভাবিত হন না। আত্মার শক্তি কেবল আপনার চারপাশের করতালির সংখ্যা দিয়ে পরিমাপ করা হয় না, বরং আপনার নিজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কতটা স্পষ্ট তার উপর নির্ভর করে। মার্কাস অরেলিয়াস আমাদের শিখিয়েছেন বাইরের কোলাহল না শুনে নিজের অন্তরের কথা শুনতে। যখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন যে আপনি কি খুঁজছেন এবং যখন আপনি আপনার মূল্যবোধ ও নীতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকবেন, তখন অন্যের মতামত তার প্রভাব ফেলার ক্ষমতা হারিয়ে ফেলবে। এখানে চ্যালেঞ্জটি কেবল নিরুৎসাহকারীদের উপেক্ষা করা নয়, বরং এটি বোঝা যে তাদের মতামত প্রায়শই তাদের নিজস্ব দুর্বলতা থেকে আসে, আপনার শক্তি থেকে নয়। হয়তো তারা যা বোঝে না তাকে ভয় পায়, অথবা হয়তো আপনার নিজেকে উন্নত করার এবং সাধারণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা দেখে তারা নিজেদের বিপন্ন বোধ করে। প্রতিবার যখন আপনি সমালোচনা বা নিরুৎসাহের মুখোমুখি হবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই মতামত কি আমার সত্যকে প্রতিফলিত করে, নাকি এটি অন্যের ভয়ের বহিঃপ্রকাশ মাত্র? যদি আপনি সঠিক পথে থাকেন, অন্যদের চেয়ে ভিন্ন পথে চললে তারা আপনার জন্য তালি দেবে এমনটা আশা করবেন না। সেনেকা বলেছেন, মানুষ প্রায়ই সেই জিনিসের বিরোধিতা করে যা তারা বোঝে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার পথ ভুল। উল্টো দিকে, আপনি যদি বাধার সম্মুখীন হন, তবে হতে পারে আপনি সঠিক পথেই আছেন। নিরুৎসাহকারীরা বিভিন্ন রূপে আসে। তারা হতে পারে যারা আপনার সফল হওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহ করে, অথবা যারা আপনাকে হাল ছেড়ে দিতে প্ররোচিত করার চেষ্টা করে, কারণ পথটি কঠিন। কিন্তু প্রজ্ঞা এখানেই যে আপনাকে বুঝতে হবে, এই ব্যক্তিরা প্রায়শই তারাই যারা নিজেরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি, তাই তারা আপনাকেও তাদের মতো নিচে টেনে নামাতে চায়। নিরুৎসাহকারীদের উপেক্ষা করার জন্য আপনাকে প্রথমে নিজের উপর দৃঢ় আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। এই আত্মবিশ্বাস আসে আপনার লক্ষ্য ও মূল্যবোধ সম্পর্কে গভীর জ্ঞান এবং প্রতিদিন নিজের কাজগুলো পর্যালোচনার মাধ্যমে। যখন আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হবেন, তখন নেতিবাচক মতামত উপেক্ষা করা এবং নিজের পথে এগিয়ে যাওয়া সহজ হয়ে যাবে। পরিশেষে ভুলে যাবেন না যে নিরুৎসাহকারীরাই আপনার বড় শিক্ষক হতে পারে। আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে তারই একটি দর্পণ বা আয়না আপনার সামনে তুলে ধরে। তাদের বাধাকে আপনার সংকল্প ও দৃঢ়তা বাড়ানোর জ্বালানি হিসাবে ব্যবহার করুন। মার্কাস অরেলিয়াস যেমনটি বলেছেন, বাধাই হল পথ।
প্রতিটি নিরুৎসাহ ও বাধাকে নিজেকে প্রমাণ করার সুযোগ হিসাবে ব্যবহার করুন যে আপনি অন্যদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এখনও পর্যন্ত আপনি আমাদের সাথে আছেন, আর এটাই প্রমাণ যে আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনাকে শ্রেষ্ঠত্বের দিকে ধাবিত করে। আমি আপনার মতো মানুষকে পছন্দ করি এবং আপনার সম্পর্কে জানতে চাই। তাই কমেন্টে আমাকে জানান যে আপনি ভিডিওর এই মিনিট পর্যন্ত পৌঁছেছেন। একই সাথে যারা আপনাকে নিরুৎসাহ করার চেষ্টা করছে তাদের সবাইকে উপেক্ষা করুন এবং আপনার লক্ষ্যে মনোযোগ দিন। পথ দীর্ঘ, কিন্তু এর ফল সার্থক। আমাদের সাথেই থাকুন, কারণ যাত্রা এখনও শেষ হয়নি এবং আমাদের একসাথে আরও অনেক কিছু অনুসন্ধান করা বাকি আছে। 8. অনুসরণ করার জন্য জ্ঞানী ব্যক্তিদের খুঁজুন। আত্মনিয়ন্ত্রণ অর্জনের যাত্রায় আমাদের নির্দেশনার প্রয়োজন হয়। আমাদের এমন কিছু মানুষের প্রয়োজন যারা একই পথ দিয়ে গিয়েছেন, একই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। এখানেই পূর্ববর্তী প্রজন্মের রেখে যাওয়া প্রজ্ঞার গুরুত্ব। মার্কাস অরেলিয়াস এবং সেনেকার মতো স্টোয়িক দার্শনিকরা ভালোভাবে জানতেন যে মানুষ একা প্রকৃত উন্নতি লাভ করতে পারে না। এ কারণেই তারা তাদের পূর্ববর্তী জ্ঞানী ব্যক্তিদের জীবনের দিকে তাকাতেন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখতেন। আজকের পৃথিবীতে জ্ঞানী মেন্টর বা পথপ্রদর্শক খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু তবুও আমরা ভাগ্যবান যে বই, লেকচার এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সেই প্রজ্ঞা আমাদের হাতের নাগালে রয়েছে। এই জ্ঞানী ব্যক্তিরা কেবল তারাই নন যাদের সাথে আমাদের সরাসরি দেখা হয়, বরং তারা হতে পারেন ঐতিহাসিক ব্যক্তিত্ব, দার্শনিক, মহান নেতা বা এমনকি আমাদের পরিবারের কোনো সদস্য যাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা রয়েছে। আমাদের জীবনে কেন এমন মানুষের প্রয়োজন? কারণ তারা আমাদের কাছে একটি আয়নার মতো, যেখানে আমরা নিজেদের স্পষ্টভাবে দেখতে পাই। তাদের অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে আমরা সেই ভুলগুলো এড়াতে পারি যা একা পথে চললে আমরা করতে পারতাম। এই পথপ্রদর্শকদের কাছ থেকে পাওয়া প্রজ্ঞা আমাদের জীবনকে আরও বিস্তৃত দৃষ্টিকোণ থেকে বুঝতে এবং আরও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অনুসরণ করার জন্য যখন কোনো জ্ঞানী ব্যক্তি খুঁজবেন, তখন নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন। এমন কাউকে খুঁজুন যিনি সেই মূল্যবোধগুলো ধারণ করেন যা আপনি অর্জন করতে চান। যারা শৃঙ্খলা, বিনয় এবং জ্ঞানের অনুসন্ধানের মাধ্যমে জীবন কাটান, তাদের খুঁজুন। কেবল বাহ্যিক সফলতা বা খ্যাতির পেছনে ছুটবেন না, বরং সেই প্রজ্ঞার সন্ধান করুন যা গভীর অভিজ্ঞতা এবং জীবনের সৎ প্রতিফলন থেকে আসে। মার্কাস অরেলিয়াস নিজেকে আজীবন ছাত্র মনে করতেন। তিনি তার পূর্ববর্তী দার্শনিকদের লেখা পড়তেন এবং শিখতেন, এবং প্রতিটি অভিজ্ঞতাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখতেন। তার মেডিটেশনস বইতে তিনি জীবনের শিক্ষাগুলো লিপিবদ্ধ করেছেন এবং আমাদের দেখিয়েছেন কিভাবে জ্ঞানীদের দিক নির্দেশনা আমাদের জীবনকে গভীরভাবে গঠন করতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রজ্ঞার সন্ধান করাই শেষ কথা নয়। গুরুত্বপূর্ণ হল যা শিখছি তা প্রয়োগ করা। প্রকৃত প্রজ্ঞা আসে অন্যের কাছ থেকে শেখা বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করার ক্ষমতা থেকে। যখন আপনি এমন কাউকে পাবেন যাকে আদর্শ মানা যায়, তখন তার শিক্ষাগুলো আত্মস্থ করার চেষ্টা করুন এবং সেগুলোকে আপনার জীবনের অংশ করে তুলুন। নিজেকে সব সময় জিজ্ঞাসা করুন, কিভাবে আমি এই প্রজ্ঞা আমার জীবনের উন্নতির জন্য ব্যবহার করতে পারি? কিভাবে আমি একজন ভালো মানুষ হতে পারি? আমাদের জীবনে জ্ঞানী পথপ্রদর্শকের উপস্থিতি কেবল আমাদের আত্মনিয়ন্ত্রণের যাত্রায় এগিয়ে নিয়েই যায় না, বরং তা আমাদের আরও আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয়। কারণ আমরা জানি যে আমরা একা নই, আমরা সেই সব মানুষের দীর্ঘ শৃঙ্খলের অংশ যারা আগে প্রজ্ঞার সন্ধান করেছেন এবং যাদের কাছ থেকে আমরা এখন অনুপ্রেরণা নিতে পারি। এই ভিডিওটি চলাকালীন আমরা আপনাকে ভাবতে অনুরোধ করছি, কারা সেই মানুষ যাদের কাছ থেকে আপনি শিখতে পারেন? কারা সেই ব্যক্তি যাদের প্রজ্ঞা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন? 9. সততার সাথে আপনার দিনটি পর্যালোচনা করুন। দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে আমরা হয়তো একটি সহজ কিন্তু মৌলিক সত্য ভুলে যাই। আমরাই আমাদের দিনগুলো তৈরি করি। প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি শব্দ যা আমরা উচ্চারণ করি তা আমাদের জীবনের বুনন তৈরি করে। কিন্তু আমরা কিভাবে জানব যে আমরা সঠিক পথে চলছি কিনা? আমাদের প্রতিদিনের পদক্ষেপগুলো যে আমাদের লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে এবং আমাদের মূল্যবোধের সাথে মিলছে, তা আমরা কিভাবে নিশ্চিত করব? এর উত্তর হল সততার সাথে প্রতিদিনের পর্যালোচনা। দার্শনিক সম্রাট মার্কাস অরেলিয়াস প্রতিদিন রাতের নির্জনে এই অভ্যাসটি পালন করতেন। তিনি নিজের সাথে বসতেন, নিজেকে প্রশ্ন করতেন এবং সারা দিনের কাজ ও চিন্তার গভীরে প্রবেশ করতেন।
আত্মপ্রতিফলনের এই মূল্যবান মুহূর্তগুলো কেবল নিজের হিসেব নেওয়া নয়, বরং এটি ক্রমাগত উন্নতির একটি কার্যকর হাতিয়ার। যখন আমরা আমাদের দিনটি পর্যালোচনা করি, তখন আমরা এমন এক কাজ করি যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এটি কেবল ঘটনাগুলো মনে করার প্রক্রিয়া নয়, বরং আমাদের উদ্দেশ্য, অবস্থান এবং প্রতিক্রিয়াগুলো পরীক্ষা করার একটি সুযোগ। আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি প্রজ্ঞার সাথে কাজ করেছি? আমি কি নিজের এবং অন্যদের প্রতি সৎ ছিলাম? আমি কি আমার বিশ্বাস করার নীতিগুলো মেনে চলেছি? আমি কি নিজের অধিপতি ছিলাম, নাকি আবেগকে আমাকে নিয়ন্ত্রণ করতে দিয়েছি? এই পর্যালোচনা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের অজান্তেই জড়িয়ে পড়ার নেতিবাচক ধরনগুলো প্রকাশ করতে সাহায্য করে। হয়তো আমরা আবিষ্কার করি যে নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা রেগে যাওয়ার প্রবণতা রাখি, অথবা ক্লান্ত থাকলে আমরা সিদ্ধান্তে শিথিলতা দেখাই। এই আবিষ্কারগুলো অস্বস্তিকর হতে পারে, কিন্তু এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এগুলো আমাদের ভুলগুলো অভ্যাসে পরিণত হওয়ার আগেই সেগুলো সংশোধন করার এবং তা থেকে শেখার সুযোগ দেয়। এছাড়াও প্রতিদিনের পর্যালোচনা আমাদের অগ্রগতির প্রশংসা করার ক্ষমতা বাড়ায়। অনেক সময় আমরা নিজেদের প্রতি খুব কঠোর হই। আমাদের মনে হয় আমরা যা চেয়েছিলাম তার সবটা অর্জন করতে পারিনি বলে হতাশ হই। কিন্তু যখন আমরা সততার সাথে দিনটি পর্যালোচনা করি, তখন আমরা দেখি যে উন্নতি ধীরে ধীরে এবং ক্রমাগত ঘটছে। আমরা সেই ছোট ছোট সফলতাগুলো লক্ষ্য করি যা জীবনের ব্যস্ততায় হয়তো এড়িয়ে যেতাম। এই ছোট ছোট সাফল্যগুলোই দীর্ঘমেয়াদে বড় অগ্রগতির ভিত্তি তৈরি করে। কিভাবে এই পর্যালোচনা করবেন? খুব সাধারণভাবে শুরু করুন। দিনের শেষে কোনো নিরিবিলি জায়গায় বসুন, সব ধরনের বিভ্রান্তি থেকে দূরে। দীর্ঘশ্বাস নিন এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো পর্যালোচনা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোন কাজটি ভালো করেছি? কোথায় আমি আরও ভালো করতে পারতাম? আমি কি শিখেছি? এমন কি কোনো মুহূর্ত ছিল যখন আমার মনে হয়েছে আমি সঠিক ছিলাম, অথবা উল্টো আমি অনুতপ্ত বোধ করেছি? নিজের প্রতি সৎ হন, কিন্তু কঠোর হবেন না। এখানে লক্ষ্য নিজেকে শাস্তি দেওয়া নয়, বরং শেখা এবং বৃদ্ধি পাওয়া। প্রতিটি দিন নিজেকে উন্নত করার, নিজের একটি ভালো সংস্করণ হওয়ার নতুন সুযোগ। আপনি যদি আজ ব্যর্থ হন, তবে আগামীকাল আবার চেষ্টা করার সুযোগ আছে। কিন্তু আপনি যদি পর্যালোচনা না করেন, তবে আপনি জানবেনই না যে আপনার কোথায় উন্নতি করা প্রয়োজন। মনে রাখবেন, প্রতিদিনের পর্যালোচনা কোনো ভারী বোঝা নয়, বরং এটি আপনার নিজের জন্য নিজের দেওয়া একটি উপহার। এটি জীবনের ঘূর্ণিপাক বা ঝড়ের মাঝে থমকে দাঁড়ানোর, চিন্তা করার এবং শেখার একটি বিশেষ মুহূর্ত। এটি সেই কম্পাস যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে পথ দেখায় এবং আপনি যা হতে চান তার কাছাকাছি নিয়ে যায়। 10. শক্তিশালীভাবে দিনটি শুরু করুন। প্রতিটি সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি এমন কি করব যা আমার দিনটিকে সার্থক করে তুলবে? প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে শুরু হয়, কিন্তু দিনের সফলতা শুরু হয় আপনার ঘুম ভাঙার আগেই। আপনি যখন জেগে ওঠেন, আপনার কাছে সুযোগ থাকে আপনার দিনের গতিপথ নির্ধারণ করার এবং আপনার জীবনে এমন প্রভাব ফেলার যা আপনি কখনো ভাবেননি। তাহলে কিভাবে নিশ্চিত করবেন যে আপনার সকালটি একটি শক্তিশালী শুরু হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে? সকাল হলো সেই মুহূর্ত যা নির্ধারণ করে বাকি দিনটি কেমন যাবে। মার্কাস অরেলিয়াস যেমনটি বলেছেন, দিনটি এমনভাবে শুরু করো যেন তুমি কোনো যুদ্ধে যাচ্ছ, কারণ জীবন হলো বিশৃঙ্খলা ও সমস্যার বিরুদ্ধে এক চিরস্থায়ী সংগ্রাম। এটি আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য নয়, বরং একটি লড়াইকু মানসিকতা গ্রহণ করার আহ্বান। কিভাবে এটি করবেন তা নিচে দেওয়া হলো। 1. একটি স্পষ্ট লক্ষ্য দিয়ে শুরু করুন। বিছানা থেকে ওঠার আগেই দিনের একটি প্রধান লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি অর্জন করতে চান? লক্ষ্যটি যত ছোটই হোক না কেন, আপনার একটি স্পষ্ট কাজ থাকা উচিত যা আপনি ফোকাস করবেন। এটি আপনার শক্তিকে ইতিবাচক দিকে চালিত করবে এবং আপনাকে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা করবে। 2. ধ্যান বা শারীরিক ব্যায়াম করুন। সকালের ধ্যান বা ব্যায়াম আপনার মন ও শরীরকে একটি শক্তিশালী শুরুর জন্য প্রস্তুত করার অন্যতম সেরা উপায়। সেনেকা এটি ব্যাখ্যা করে বলেছেন, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করা আপনাকে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ দেয়। আপনার শরীরকে শক্তিশালী করার মাধ্যমে আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা বাড়াতে পারেন। 3. আপনার উদ্দেশ্য ও নীতিগুলো নির্ধারণ করুন। নিজের প্রতি সৎ হন এবং পরিস্থিতির মুখে সাহসী হন। মার্কাস অরেলিয়াস মনে করতেন, আপনি যখন আপনার কাঙ্ক্ষিত মূল্যবোধের উপর মনোনিবেশ করেন, তখন সারাদিন সঠিক নির্ণয় নেওয়া সহজ হয়। 4. ইতিবাচক নিশ্চয়তা ব্যবহার করুন। আপনার সকাল এমন কিছু কথা দিয়ে শুরু করুন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে উৎসাহিত করে। যেমন, আজকের দিনটি উন্নতি ও অগ্রগতির এক নতুন সুযোগ। এই বাক্যটি আপনার সামনে আসা যে কোনো বাধা অতিক্রম করার জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা হতে পারে। 5.
গড়িমিসি বা দেরি করা এড়িয়ে চলুন। সকালকে দ্বিধাদ্বন্দ্বের বিশৃঙ্খলায় পরিণত হতে দেবেন না। গুরুত্বের সাথে দিনটি শুরু করুন এবং ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টার মধ্যে প্রথম কাজটি সম্পন্ন করার চেষ্টা করুন। এটি একটি ইতিবাচক গতিবেগ তৈরি করে, যা আপনাকে বাকি দিনটির জন্য আরও উৎপাদনশীল করে তোলে। আপনার সকালের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া কেবল আপনার মনোবল বাড়ানোর অভ্যাস নয়, বরং এটি প্রতিদিন আপনার সাফল্য নিশ্চিত করার একটি শক্তিশালী কৌশল। মার্কাস অরেলিয়াস জানতেন যে মানসিক ও শারীরিক প্রস্তুতি জীবনের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। প্রতিটি সকাল একটি নতুন শুরু এবং নিজের সম্পর্কে একটি নতুন গল্প লেখার সুযোগ। এই সুযোগটি নষ্ট হতে দেবেন না। জেগে উঠুন, নিজেকে চ্যালেঞ্জ করুন এবং শক্তি ও সংকল্পের সাথে আপনার দিনটি শুরু করুন। যখন আপনি শক্তিশালীভাবে দিন শুরু করবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনার পথে আসা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আপনি প্রস্তুত। আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।